সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সময় সংলাপে মুস্তাফা জামান আব্বাসী। প্রকৃতিতে বর্ষা এসেছে, আজ পয়লা আষাঢ়। আমাদের এই আমি যে আলোচনায় যেতে চাই যে বর্ষা মানে হচ্ছে আমাদের নদীগুলো একদম ভরপুর থাকবে, পানিতে টলমলো থাকবে এবং টলমলো পানিতে গানের সুরেও এক ধরনের ঝংকার ওঠে। সেই জায়গা থেকে বর্ষার গান নিয়ে আলোচনা করতে চাই আজকে, যে আমাদের ঋতু বৈচিত্র্য, ঋতু বন্দনা। আপনি যদি শুরু করেন। আমি অত্যন্ত আনন্দিত যে আপনি পয়লার আষাঢ়ের প্রথম দিনে, আষাঢ়স্য প্রথম দিবসে আমাকে আহ্বান করেছেন এবং আমি সাড়া দিয়েছি। সেই সঙ্গে একটা সবুজ পাঞ্জাবি পরে এসেছি। অবশ্য আমি এসে দেখলাম যে নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, এটার সঙ্গে তুষার আব্দুল্লাহ একটা নীল জামা পরে এসেছি। তো আপনাকে অভিনন্দন। আমি রবীন্দ্রনাথের গান গেয়েছি, শিখেছি, তার 200 গান আমার সামনে আছে, এই যে বইটা নিয়ে এসেছি যাতে আলাপ আলোচনার সুবিধা হয়। তবে আমি খুঁজে দেখলাম যে রবীন্দ্রনাথ জীবনের সঙ্গে এই যে বর্ষার কিংবা ঋতুর পরিক্রমার যে একটা যোগাযোগ এত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন যে আমি এই কবিতাটা না পড়ে পারছি না। গান অনেক আছে কিন্তু কবিতা একটাই, তার নাম হলো বর্ষার রূপ। আজ বর্ষার রূপ হেরি মানবের মাঝে, চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে, হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা, ধাইতে ধাইতে লোপ করে চলে সীমা। কোন তাড়নায় মেঘের সহিত মেঘে, বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে। পুঞ্জে পুঞ্জে সুদূরের পানে, দলে দলে চলে, কেন চলে নাহি জানে, জানে না কিছুই কোন মহাদ্রি তলে, গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে, নাহি জানে তার ঘনঘোর সমারোহে, কোন সে ভীষণ জীবন মরণ বাজে। ঈশান কোণেতে ওই যে ঝড়ের বাণী, গুরু গুরু রবে কি করিছে কানাকানি, দিগন্তরালে কোন ভবিতব্যতা, স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা, কালো কল্পনা নিবিড় ছায়ার তলে, ঘনায় উঠিছে কোন আসন্ন কাজে। এই যে কবি সমস্ত বর্ষার রূপটা মানবের মাঝে প্রত্যক্ষ করেছেন। যদি আমরা এই ছোট্ট একটি কবিতায় ভালো করে স্ক্যান করি, বুঝি, চেষ্টা করি যে একজন মহাবিধাতা খেলার ছেলে নাই কিন্তু ইন আ কনসার্টেড ওয়ে ঠিক জানে যে কোন সময় বর্ষাটা আসবে, কোন সময় মনসুন এসে ক্লাউডটা সমস্ত সাবকন্টিনেন্টে মিশে যাবে, ডেট ওয়াইজ পর্যন্ত এখন সায়েন্টিস্টরা বলছে। তো এই যে প্রকৃতির সঙ্গে যে আমাদের জীবনের যে একটা হৃদয় তন্ত্রীতে বীণা বেজে উঠেছে, এটা শুধু কিন্তু ওই যে কবিরা নজরুল রবীন্দ্রনাথ এবং অন্য তা নয়, সাধারণ কৃষক মানুষ সেও বুঝতে পারেন। হ্যাঁ, আমাদের গ্রামে যারা হাটুরে বাটুরে মাতুরে যাদের গান আমি গাই, এই ভাটিয়ালি ভাওয়া জারি সারি মুর্শিদা দেহতক, কৃষক তো মেঘের দিকে তাকিয়ে বুঝতে পারে মেঘ এবং নিদাগ, প্রকৃতি কখনো করুণ, কখনো কখনো দেখা এই জায়গায় আমি যাচ্ছে। জানতে চাচ্ছিলাম যে মেঘের তো অনেক রং, এক একটি মেঘের এক একটি রং তো মানুষকে এক এক রকম বার্তা দেয়। বাহ, আপনি এই যে মেঘের রঙের কথা বলেছেন, সেটা তো বলাই বাহুল্য। আমাদের দুজন প্রধান কবি নজরুল এবং রবীন্দ্রনাথ, এবং তার সঙ্গে আমাদের দেশের যারা কবি তাদেরকে আমরা সবসময় নিয়ে আসি না, কিন্তু তাদেরকে আমি আনতে চাই। যেমন শামসুর রহমান, যেমন আল মাহমুদ, এবং এরপরে যারা মেজর পোয়েটস 5 জন 7 জন 8 জন 10 জন, তাদের কাব্য যে ইঙ্গিত তা যদি প্রত্যক্ষ করে তাই দেখব শুধু মেঘের রঙে নয়, এই মেঘের রঙের সঙ্গে যেমন বাংলাদেশের যে এতগুলো মানুষ তারা কিভাবে নেচে ওঠে, কিভাবে বজ্র শপথে আবার উঠে যায়। যেমন ধরুন আমার বাবাই যে গানটা গেয়ে সমস্ত পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন, আল্লাহ মেঘ দে পানি দে, সমস্ত ধরিত্রী শুকিয়ে গেছে, মাটি ঝরঝর করছে, সেখান থেকে কোনো কিছুর প্রাণের আভাস পাওয়া যাচ্ছে না। তখন মানুষ বলে বেলা দ্বীপ প্রহর, ধুধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর, আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। তো এই যে কমিউনিটি সং এর মধ্যে দিয়ে
বাংলার মানুষ, বাংলা বলতে আমি সবসময় বোঝাই বাংলাদেশ, জি, সবসময় বোঝাই পশ্চিম বাংলা, সবসময় বোঝাই বাংলা ভাষা আসাম, এবং যে সমস্ত অঞ্চলে বাংলা মানুষ বাংলায় বাংলায় কথা কথা বলে বলে। আমি সেই অঞ্চলটাকেই সবসময় মেন করে থাকি। ভাটির দেশের ভাটিয়ালি, যেখানে আমার আব্বার গান, যেখানে আব্দুল আলিমের সেই গান। সুন্দর কণ্ঠের কি গান, যেন মনে হয় সমস্ত প্রকৃতি এসে, নদী এসে আছড়ে পড়ছে আপনার ড্রয়িং রুমে। আবু হানা মুস্তফা আবু হানা খান মুস্তফা খান। এই কথা বলেছিলেন, হুম। আপনার পূর্বসূরি, আমার জি, বন্ধু। জি। বলে, আব্বাসি, যখন আলিমের গান হয়, তোমার বাবার গান হয়, পদ্মার ঢেউরে সবচেয়ে ফেমাস গান যেটা, জি, এটা ছিল নজরুল ইসলামের জি, ও পদ্মার সবচেয়ে ঢেউরে। বেস্ট ভ্যাটিয়ালি। তো আমার বাবা আব্বাস গল্প করে নি একটু, ওই গানটা প্র্যাকটিস করছিল। সেই সময় শচীন দেববর্মন এসে হাজির। আহ, দাদা, বলে কি, একটা অনুরোধ। কি? ওই গানটা আমাকে দিতে হবে। মানে পদ্মা ঢেউরে গানটা আমার বাবার রেকর্ড করা পরের দিন। তো উনি এসে বললেন যে আমাকে এই গানটা দিতে হবে, যে তুমি আজকের মধ্যে শিখে এটা করতে পারবে? বলে, পারবো। বেশ, নজরুলকে খবর দেওয়া হলো, বললো যে এরকম শচীন দেব গাইতে বর্মন, যাচ্ছে। ওয়ান অ্যান্ড নোট ইজ অনলি শচীন দেব বর্মন, সেই তোমার গানটা গাইবে। আরো ভালো। তো এখন এই যে পদ্মার ঢেউরে, এর মধ্যে সমস্ত প্রকৃতি এসে কথা বলছে। কয়েকদিন আগে একটি পত্রিকায় আমি এটা আমি একটু এই যে হ্যাঁ, বলুন। নদী এবং মেঘ বর্ষায় এই যে তাদের যে যোগাযোগ। আষাঢ়ের কথা বলছিলেন। জি, আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া, মাঠের শেষে নামলো এসে ক্ষণেকে দাঁড়া, নাচের নেশা লাগলো তালের পাতায় পাতায়, হাওয়ায় দোলায় দোলায় শালের বনকে মাতায়, আকাশ হতে আকাশে করে কার ছুটোছুটি, বনে বনে মেঘের ছায় লুটোপুটি, ভরা নদীর ঢেউে ঢেউে কে দেয় নাড়া, আষাঢ় কোথা হতে পেলি ছাড়া। আমি যখন ভরা নদীর বাঁকে অনুষ্ঠান জি, করতাম, আপনারা অনেকেই জানেন, জি, তখন আপনারা হয়তো অনেক ইয়াং ছিলেন, আমিও তখন ইয়াং ছিলাম বটে। তো এখন সেই এখনো young। মেঘের সাথে পাল্লা দিয়ে জি, ভরা নদীর বাঁকে আমি সেখানে গিয়ে উপস্থাপনা করেছি, যেটা নবীননাথ বলছেন, ভরা নদীর ঢেউে ঢেউে কে দেয় নাড়া। এই গানগুলো, জি, এটা হলো বাংলার প্রকৃতির বৈশিষ্ট্য, যেটা মানুষের লোককবিদের মনের মধ্যে বাসা বেঁধেছিল। এবং যখন আমার আব্বা অথবা আব্দুল আলিম অথবা শচীন দেব বর্মন, যাদের নামই করুন, 100 জনের নাম করতে পারি, এরা যখন ভাটিয়ালি গানকে উপস্থাপন করেন, তখন কি উপস্থাপন করেন? ভাটির ধারে ধারে সেই নৌকোয় বসে যে মানুষগুলো বসে বসে প্রকৃতিকে দেখছে, সেই প্রকৃতিকে আত্মস্থ করছে, এবং তারপরে সেই গান ছেড়ে দিচ্ছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তুষার আব্দুল্লাহ, এখন যে আমরা এতগুলো টেলিভিশন গান গাচ্ছি বা ডেলি বা ইয়া গাচ্ছি শ্রোতাদের জন্যে, ওরা কাদেরকে শোনাচ্ছে? ওরা শোনাচ্ছে নিজেকে। এটা একটা খুব বিরাট ব্যাপার। তো এই যে গানগুলো, যে কথা গান একটু আগে বললাম, আল্লাহ মেঘদে পানিদের কথা বললাম, যেটা আমার বাবা রেকর্ড করেছিলেন আজ থেকে 70-80 তারপর বছর শচীন আগে। দেব বর্মনের কথা বললাম। তারপরে শচীন দেব বর্মন গেয়েছেন পদ্মার ঢেউরে। আমি যে কথা বলতে থেমে গেলাম, এই বইটার উপর একটা আর্টিকেল লিখেছি আপনি। পদ্মাকে আমি আবিষ্কার করেছি। পদ্মা ছিলেন একজন নৃত্য পটীয়সী মহিলা। তিনি জগন্নাথ দেবের মন্দিরে নাচতেন। আচ্ছা, এবং যখন জগন্নাথ নিজে একদিন এসে দেখলেন যে উনি নাচছেন, এবং ওনার নাচে বিভোল হয়ে উনি তখন তাকে অর্ডার দেন যে তুমি আমার এখানে নাচতে পারো। তখন পুরোহিতরা দেখলো যে জগন্নাথ দেব রাত্রে বেরিয়েছিলেন এবং তার সমস্ত ছিন্ন বস্ত্র, এটা একটা স্টোরি, জি, অবশ্যই একটা জি, স্টোরি, জি। এবং তার উত্তরীয়টি নেই। তখন ভাবলো নিশ্চয়ই কোনো একটা অপরাধ হয়েছে, যার জন্যে ঈশ্বর নিজে এসে এগুলো হারিয়ে গেছে, কেউ একটা কিছু করেছে। তখন উনি স্বপ্নে দেখালেন, না, আমি পদ্মা নামে একটি মেয়ের গান শুনতে গিয়েছিলাম, এবং সেই পদ্মার নাচ এবং গান শুনে বিমোহিত হয়ে তাকে সেই মন্দিরের প্রথম যে নৃত্যপটী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তা এখন এইটা আমি আবিষ্কার করেছি। এবং নজরুল কিভাবে সেই পদ্মার তীরে আমিও হেঁটেছি, নজরুল নিশ্চয়ই হেঁটেছেন, তুমিও ইয়াং ছিলেন, আমিও ছিলাম, কিন্তু পদ্মাকে খুঁজে পাইনি। কিন্তু পরে আমি এই যে এটা একটা আবিষ্কার, মানে কি, এটা আমার একটা থিওরি, যে আপনারা যারা ফেরদৌসির কণ্ঠে জি, পদ্মা ঢেউরে শুনেছেন প্রথম দিকে,
তার চেয়ে ভালো তো কেউ গাইতে পারেনি। এরপরে সবাই গেয়েছে, আমিও গেয়েছি, আরও দু একজন নতুন শিল্পী তারা বলছে তারা নাকি বেস্ট গায়। বেস্ট বেস্ট গেতে হলে প্রথমে প্রবেশ করতে হবে ভাটিয়ালিতে। ইউ মাস্ট নো হোয়াট ইজ দ্য জেনার অফ ভাটিয়ালি। ভাটিয়ালিতে তোমার টানটা হতে হবে, এমন হতে হতে হবে মিশে যাবে। আবার ওটা ভাওয়াইয়ের মতো হবে না। না। ভাওয়াইয়া তো হবে কি, গানটা প্রথমে শেষের দিকে গিয়ে ভেঙে যাবে গলাটা। The break, there is a break in the voice, but if you have break in Bhatiyali, it will not be Bhatiyali. তো এখন আমার পয়েন্টটা যেটা আপনি বলেছিলেন যে পদ্মাকে যেরকম আমরা খুঁজতে যাচ্ছি, তেমনি মানুষ, বাঙালির মানুষকে আমরা খুঁজতে আসি। এই যখন আকাশে যখন মেঘ ওঠে তখন আমরা বলি, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে, কাজের দিনে নানা কাজে থাকি নানান লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। একটা গান নাকি, আমি ধরেন আজকে 20টা গান নিয়ে এসেছি, একটা হারমোনিয়াম থাকলে আমি হয়তো গেয়েও দিতাম। আজ বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে, আকাশ ভাঙা আকুল কারা কোথাও না ধরে, ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ের বুক ছাপিয়ে, তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে, বাদলের রিমিঝিমি কান্না, এই যে উদাসী প্রকৃতি। মেঘকে কেন বিরহী বলা হয়, বিরহী মেঘ? হ্যাঁ, এটা তো আপনি জানেন। কবিবর কবে কোন বিস্তৃত দিবসে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলেন মেঘদূত। সেই কালিদাসের, হ্যাঁ, রবীন্দ্রনাথের পুরো কবিতারা যারা পড়েছেন তারা জানেন যে কালিদাসের বিরহী যক্ষ সেই আকাশের দিকে, হ্যাঁ, তখন তাকে মনে করত। এবং এখানেও আমাদের বাংলাদেশের প্রকৃতি, আমি আমেরিকায় অনেকদিন থাকি, মনে মেয়ে থাকে, বড় মেয়ে থাকে সামিরা, সেখানে গিয়ে তার একটা সুন্দর ঘর আছে, সেখানে গিয়ে আমার সব কাপড় চোপড় সবই আছে। আমি আকাশে মেঘ দেখি, আব্বা তুমি মেঘ দেখতে বেরিয়েছ? হ্যাঁ, আমি সেই কুচবিহারের বলরামপুর কারে ঝমঝম মেঘ। ওরে এলুয়া কাশিয়ার ফুল, ওরে এলুয়া কাশিয়ার ফুল, নদী হইছে কানাই হুলাস্থুল রে, হায় রে কেমন করিয়া দরিয়া হব পার, ধন মোর কানাইয়া রে। মেয়েকে বললাম যে আমি এখানে বসে ওই বলরামপুর দেখতে পাচ্ছি। সত্যি? তুমি এত দূর থেকে বলরামপুর গেট দেখতে, কালজানি নদী দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটাই হলো মন। বাঙালির মন হচ্ছে কাব্যপ্রিয়। এই যে আপনি গ্রামে যান, এখনো গ্রামে যান, এখন গ্রাম অবশ্য মানুষে ভরে গেছে, অনেক মানুষ, জায়গা নেই বসার, এরকম অবস্থা। তো সেখানে বসে আমি একদিন বসে আছি পদ্মার তীর ধারে। তো একজন এসে বলল যে আপনি কি অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু বসে আছেন, তা আপনি কি খুঁজছেন? আমি সেই পদ্মা প্রমত্তাকে খুঁজছি, যেখানে পদ্মা, এই যে পদ্মার ঢেউ, এই গানটার কথা আবার বললাম। তো বলে যে দাদা সেই পদ্মা নেই, এখন চারিদিকে মানুষ, কিন্তু এর মধ্যেও ভালো মানুষ আছে যারা এখনো বাঙালিত্বকে ধারণ করে আছে। আমরা বাঙালি কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। আমি ফিরবো, বিরতিতে যাচ্ছি, এসে একটু জানতে চাবো যে পদ্মা নিয়ে আমরা কথা বললাম, অন্যান্য নদী নিয়েও কথা বলবো আমরা, মেঘের সঙ্গে বৃষ্টির সঙ্গে, এবং নদী যে কমে যাচ্ছে, নদীর কমে যাওয়া হয়তো সংখ্যাও কমছে, আবার সে আকারেও কমে যাচ্ছে। হ্যাঁ, সবকিছু মিলে সেই নদীতে এখন আর মেঘের ছায়া পড়ে না। মেঘ বিস্তৃত, কিন্তু নদীর বুকে তার ঠাঁই হয় না। আই এগ্রি উইথ ইউ। হ্যাঁ, মেঘ, আকাশ, বর্ষা তার উদার বিস্তীর্ণ মন নিয়ে আছে, তার উদারতা ঘাটতি পড়েনি, কমেনি, কিন্তু নদী সংকীর্ণ হয়ে যাচ্ছে, সেই মেঘকে সে ধারণ করতে পারছে না। এটা নিয়ে জনাব তুষার আব্দুল্লাহ আমাকে আরো দু একবার ডেকেছিলেন। আমি বলেছি যে উই আর লাকি, যদিও আমরা আমাদের নদীগুলো সংকীর্ণ, এবং যখন নদীগুলো ঢোকে আমাদের দেশে, তখন সেখানে তাদের কণ্ঠরোধ করা হয়েছে, তাদের স্রোত রোধ করা হয়েছে, এবং যার জন্য আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক থাকা সত্ত্বেও এক জায়গায় এসে যেন কোথায় যেন আমাদের তন্ত্রী ছিঁড়ে যাচ্ছে। অর্থাৎ তিস্তা নদী, তোর্সা নদী, যে গানগুলো আমার বাবা গেয়েছে, তোর্সা নদীর উতাল পাতাল কারবা চলে নাও, সোনা বন্ধুর বাদের মোর কেমন করে গা, তিস্তা নদীর গান গিয়েছে। যখনই বাংলাদেশে ঢুকেছে নদীগুলো, তখনই তার স্রোতধারার মধ্যে এসেছে এক ধরনের বাধা। তো এবং আমরাও যারা এখানে বাস করছি, বুড়িগঙ্গায় তার ইন্ডিয়ায় এসে বসে থাকিনি, বালুচর আগে তো আর ভারত না, সেখানে তো আমরা নিজেরাই আমাদের কণ্ঠ রোধ করেছি। আজকে যদি কেউ বলে যে আব্বাসী সাহেব আপনাকে ভাটিয়ালি গান গাইতে দেওয়া হবে না, আপনার বয়স হয়ে গেছে,
30টা চ্যানেল থেকে চিঠি গেছে যে আপনাকে আর গাইতে দেওয়া হবে না, স্রোতধারা বন্ধ হয়ে যাবে। মনসুরুদ্দিনের সাথে বয়স তো হবেই, মনসুরুদ্দিনকে বসে থাকবে, জয়নুল আবেদিন কি বসে থাকবে, আব্বাস বসে থাকবে, আমি কি বসে থাকবো? কিন্তু আমাকে গাইতে দিতে হবে। কাজী ভাটিয়ালি শো যদি বন্ধ করতে যান তাহলে আমার প্রোগ্রাম বন্ধ করে দিন, কোনো অসুবিধা নেই। যদি নদীর প্রবাহকে বন্ধ করতে চান তাহলে যতই উপর দিকে লেপন দেন না কেন, হৃদয়ে আমাদের আগুন দাউ দাউ করে জ্বলবে। যে কৃষকের গৃহে আজ খাবার নেই কেন? কার সমস্ত স্বাস্থ্যক্ষেত্র বিদীর্ণ হয়ে গেছে। আমি নিজে সেই ব্যক্তি যে সেই নদীর সেখানে এসে প্রোগ্রাম করেছিলাম, ভয়া নদীর বাইকে, আজ থেকে 25-30 বছর আগে। সেই প্রোগ্রামে এখনো আপনারা দেখতে পারেন সেই নদী এখনো তেমনি আছে। কাজে নদীর প্রতি যদি আমরা ভালোবাসা না দিই, যদি মানুষে মানুষে যে অকৃপণ ভালোবাসার উদার বিস্তৃতি, আমি কদিন আগে বক্তৃতা শুনতে গিয়েছি, আই ওয়াজ মেসমারাইজড বাই দ্য টাইপ অফ স্পিচ আই হার্ড। আই এম টকিং অ্যাবাউট জি, আপনাকে দেখেছি প্রাইম মিনিস্টার। তো এখন বক্তৃতা খুব সুন্দর, তার বলার ভঙ্গি আমি যদি তার অনুকরণ করতে পারি তাহলে আমি একটা ভালো বক্তা হয়ে যাব নিশ্চয়ই। কিন্তু বক্তৃতায় তো সব নয়। বক্তৃতার পরে থাকবে যে আমি আমার ভাইকে গলা জড়িয়ে ধরার পরেও আমার মনে কোনো কিছু থাকবে কিনা, আমি তাকে সত্যিই দিতে পেরেছি কিনা। কাজেই এর পরীক্ষা আছে। কথা বলার পরে পরীক্ষার জন্য আমরা অপেক্ষা করব, এবং তখন যদি দেখি যে হ্যাঁ সত্যি আমি আমাদের পানির কথা আলোচনা করছি, মেঘের কথা। মেঘ কখনো কেউ, যদিও যক্ষ চেষ্টা তখন তো হয়েছিল, মেঘ আসবেই। চেরাপুঞ্জিতে আমি গেছি, আপনি গেছেন? চেরাপুঞ্জি হচ্ছে যেখানে কি মেঘ ধাক্কা খায়। আচ্ছা, সেখানে ওখানে বৃষ্টি হয়। সবচেয়ে পৃথিবীর বৃষ্টি কোথায় হয়? চেরাপুঞ্জি। কেন? সেখানে মেঘ গিয়ে ধাক্কা, আর যেতে পারে না। বাংলাদেশে ওই মেঘ ফিরে আসবেই। বাংলাদেশে যে বছরে 200 ইঞ্চি বৃষ্টি হয়, ওটা আল্লাহর দান, এটা কেউ রোধ করতে পারবে না। হয়তো কমে যাবে, কিন্তু 200 ইঞ্চি বৃষ্টিতে এই যে ভরা আকাশ, বাংলাদেশের ভরা আকাশ, যখন এই আকাশের থেকে আকাশ চঞ্চল, সেখানে সেই ভরা বাদরে সেই আষাঢ়ের বৃষ্টি, আষাঢ় কোথা হতে পেলি ছাড়া, ওই যে আল্লাহ ছেড়ে দিয়েছেন, যাও মেঘ বাংলাদেশে যাও, সেখানে বৃষ্টি দিয়ে দুরন্ত নদীকে আবার ফুলে ফেপে সুন্দর করেও। বুড়িগঙ্গা নদী একটু আগে খারাপ ছিল, এখন সেই কাদাটা দান নেই। এটাই হলো কথা, যে আল্লাহর দান, এই দানকে আমরা যেন গ্রহণ করতে পারি, যেন বুঝতে পারি যে এটা আসছে তার কাছ থেকে। কিন্তু মেঘ প্রকৃতি তো চায় যে নদীর যৌবন ঠিক থাকুক, কিন্তু আমরাই তাকে এখানে একটু যোগ করতে চাই, একটা প্রশ্ন করতে চাই যে আপনি যখন অনুষ্ঠান করতেন, আপনি যখন নদীর কাছে যেতেন, এখনো যান, সেই সময়টা আপনি 25-30 বছর আগে কথা, বা আমরাও যখন দেখেছি তখনও নৌকা শব্দ করে চলতো না। সেই নৌকার মধ্যে আমরা বৈঠার শব্দ শুনতে পেতাম, বৈঠার সঙ্গে ঢেউয়ের সম্পর্কটা যে সেই শব্দগুলো শুনতে পেতাম। এখন সেখানে যন্ত্র ঢুকেছে, সেই জায়গায় কি ভাটিয়ালি হচ্ছে? মাঝির কণ্ঠে কি সে ভাটিয়ালি উঠছে সেই যন্ত্র শুনে? যন্ত্র যদি চলে তবে সে গানই হবে না। আমি অনেক সময় দেখেছি যে ইয়ে ক্রস করছে, নদী ক্রস করছে, সেখানে ভটভট শব্দ হচ্ছে, সেখানে হয়তো দেখা গেল যে 40-50 জন লোক তারা চিনে ফেলেছে আমার, এই তো মুস্তফা জামান আব্বাসী, ধরো একে, গান গাইছি। কিন্তু আমি ওই যন্ত্রের সঙ্গে মানে পাল্লা দিয়ে গান গাওয়া সম্ভব নয়। কাজেই যেখানে যন্ত্র, সেখানে যন্ত্রের বিরতির প্রয়োজন হবে। সেখানে মাঝি গলা ছেড়ে গান গাইবে, তখন সেখানে যন্ত্র কিংবা শব্দ হলে গান পালিয়ে যাবে, এটা জানা কথা। আমাকে আপনি ঠিকই বলেছেন। কয়েকদিন আগে শীতলক্ষা নদীতে আমি গেলাম, সেখানে অনেক মাঝি বা এমনি সাধারণ দর্শকরাও বলছিলেন যে এখন আর শীতলক্ষাতে তারা মাঝিদের গান শুনতে পান না, শুধু ট্রলারের শব্দ শুনতে পান। এখন এখানে একটা মজা আছে, সেটা হলো যে আপনারা রবীন্দ্রনাথের কাব্য নিশ্চয়ই মন দিয়ে পড়েছি। রবীন্দ্রনাথ যখন ওইসব এলাকায় পদ্ধতিতে যখন বোট নিয়ে চলাফেরা করতেন, দিনের বেলা এখানে গান শুনেনি, সব রাতের বেলা, এবং গভীর নিশীতে সেই গানগুলো বেশি আসতো। এখনো আমি যখন চলাফেরা করি বাঁশির শব্দ শুনেছি। এখনো যখন আমি সেই সিলেটের হাওড় অঞ্চলে, সেখানে ইয়ে নেই, ওই যন্ত্র নেই, সেখানে গান শুনছি, সেই আব্দুল করিম, মানে দিরায় এখনো দিরায়, সেখানে এখনো সেই গান শুনতে পারা যাবে। অর্থাৎ যদি যন্ত্র হয়, ধরুন আমার বাড়িতে আমি এসি চালাই রাত্রে, তখন তো আর পাখি এসে রাতে ডাকবে না, সে পাখি অনেক দূরে চলে গেছে। আবার যখন এসি চালাই না, তখন রাতে এসে তারা আমার সাথে গান শোনায়, তারা আমাকে ঘুম থেকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। এটা হলো ব্যাপার, যে দেয়ার মাস্ট বি সার্টেন মোমেন্টস when you must be away from the machines। তো আপনি যেটা বলেছেন সেটাও কারেক্ট, যে আগের মতো সেরকম নেই, কিন্তু তারপরেও আমি বিজয় সরকারের গ্রামে গিয়েছি, সেই যশোরে, সেখানে গিয়ে দিই, সেখানে এখনো আগের মতোই আছে। বিজয় সরকার বাংলাদেশের সবচেয়ে নাম করা পল্লী কবি, যাকে জসীমউদ্দীনের স্বীকৃতি দিয়েছে, বলেছে তার মতো আর না। আমি একটু বিরতিতে যাচ্ছি। বিজয় সরকার বা এই যে পল্লী কবি, তাদের একটা গানের কথা আপনার কাছে শুনবো। বিজয় সরকার একদিন আমার বাসায় এসে হাজির। আচ্ছা,
আমি তাকে চিনি না। আমি বিজয় সরকার। বিজয় সরকার হচ্ছে বাংলাদেশের লোকসঙ্গীতের মধ্যে সবচেয়ে স্মরণীয় একজন কবি। তিনি এসছেন আমার বাসায়, আমি তাকে চিনি না, বসালাম সমুদয় করে। তারপরে যখন গানগুলো বেরোলে ওনার লেখা, এই যে সব বেস্ট বেস্ট গানগুলো যেগুলো গেয়েছেন আবার পল্লীর গায়করা, ঠিক শহরে বেস্ট আব্বাসুদ্দিন গাননি, কিংবা আব্দুল আলিম গাননি, বেদারুদ্দিন গাননি, সোহরাব হোসেন গাননি, ইনামিত গাননি। আব্দুল আলিম চৌধুরী, এরা কেউ গায়নি। পরের জেনারেশন, দ্য সিঙ্গার্স আর লেসার নোন। এবং পরে দেখা গেল যে বিজয় সরকারের যে বইগুলো গানগুলো বেরোলো, এটা অনেকেই রিসার্চ করেছেন, আমার বন্ধুরা অনেকে বই বার করেছেন, 7-8টা বই বেরিয়ে গেছে। যেটা বলতে চাই সেটা হল এই যে বিজয় সরকারের মধ্যে ভাটিয়ালির সঙ্গীতের আসল রূপটি প্রকাশিত হয়েছে। ঠিক সেরকম আমি ইয়েতে গিয়ে হাজির, নেত্রকোনার সেই জালালউদ্দিন খান। জালালউদ্দিন খানের গান এরকম 4-5 জন মাত্র আছে যারা সত্যিকার ভাটিয়ালির রচয়িতা। আপনি যে প্রশ্নটি একটু আগে করেছিলেন, খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন, যে আব্বাস ভাই এই যে যন্ত্র ভাটিয়ালি আর থাকবে কিনা, এটা ডাউটের ব্যাপার রয়ে গেল। এটা চট করে উত্তর দেয়া মনে হয় আমারও ঠিক হবে না। আমি যদি বলি হ্যাঁ থাকবে, থাকবে কি অন দ্য বেস অফ হোয়াট? বিকজ আওয়ার বয়েজ অ্যান্ড গার্লস আর নট লার্নিং দ্য সংস। থাকবে যদি আমরা গ্রামে গ্রামে ভাটিয়ালি চর্চা করি, থাকবে যদি দোতরাটে কাঁধে মাঝে মাঝে ঝোলাই, থাকবে যদি এই সমস্ত লোক যারা গ্রাম হারিয়ে যাচ্ছে না। হ্যাঁ, গ্রাম হারিয়ে যাচ্ছে না, গ্রাম হারিয়ে যাবে না, গ্রামই থাকবে, হয়তো ইউরোপিয়ানাইজড হবে, রূপ বদলে যাবে। যেমন আমরা ইউরোপে যাই, ইউরোপে আপনি গেছেন, আমি গেছি, মাইলের পর মাইলের সুন্দর বিউটিফুল ল্যান্ডস্কেপ, হাউ গ্রিন ওয়ার মাই ভিলেজ, বইটা নিশ্চয়ই পড়েছেন। গ্রিন থাকবে, সবই থাকবে, কিন্তু রূপ বদলে যাবে। ঠিক তেমনি আমাদের গ্রামে এখনো সৌন্দর্য আছে, এখনো লীলাভূমি, এখনো যখনো সূর্য ওঠে তখন দেখা যায় বিচিত্র রঙে বিচিত্র রঙের রং। আপনি রঙের কথা একটু আগে বলেছেন, বিচিত্র মেঘের লীলা, এক একটা মেঘের মধ্যে এক একটা রং খেলা করে, কোনোটার মধ্যে সবুজ, কোনোটার মধ্যে হ্যাঁ সিঁদুর রাঙানো মেঘ, তারপরে একটু একটু পাতলা হয়ে গেছে, আবার সেখানে নানা রকম মূর্তি তৈরি হয়, ভালো ভালো সুন্দর। ওগুলো আমরা যখন ছেলেবেলা ছিলাম, আরে এ তো রবীন্দ্রনাথকে দেখতে পাচ্ছি, ওই দাঁড়িয়ালা দেখলেই রবীন্দ্রনাথ, এই তো নজরুলকে দেখতে পাচ্ছি। তো এখন শিশু মনে, যারা শিশু তারা তো কল্পনা বিলাসী, তারা ভাবছে বাংলাদেশ হচ্ছে একটা বেস্ট কান্ট্রি। এই জায়গায় আমাদের সময় প্রায় শেষের দিকে, আপনি যেটা বললেন যে আপনার ছোটবেলা বা আমাদের ছোটবেলা আমরা মেঘকে দেখে রবীন্দ্রনাথ, নজরুল বা আরো বড়বেলা অন্য কাউকে হয়তো কল্পনা করা যেত মেঘ দেখে। এখনকার ছেলে আপনি যাদের কথা বলছিলেন তারাও একটা বড় অংশ, তারা হয়তো নগরেই বড় হয়েছে, আমরা যে গ্রাম দেখেছি বা ঘুরে এখনো দেখি সেই গ্রাম হয়তো তারা দেখেনি। তাদেরকে কি মেঘ, বর্ষা, এই যে আমাদের আজ পহেলা আষাঢ়, হ্যাঁ, মানে সেটাকে ফেসবুকে শুধু কদম দেখি বর্ষা উদযাপন, আমার মনে হয় যে আমরা তো ওদের সঙ্গে আলাপ করি না, যেহেতু আমার আলাপ করার স্কোপ আছে, যেহেতু ছেলে মেয়েরা আমার কাছে আসে, আমি তাদের কাছে একজন প্রিয় ব্যক্তি বলে আমি নিজেকে মনে করি। তারা কিন্তু এখনো আকাশে মেঘ দেখলে সেই মেঘের ডমরু তার বুকের মধ্যে ডুমুরু বাজে। তারা এখনো বলে যে যখন আমরা একসঙ্গে গান গাই, সব গানগুলো আমরা একসঙ্গে, নীল নবঘনে আষাঢ় গগনে তেল ঠাই না নাহিরে ওই যাস না ঘরে, আমরা একসঙ্গে গান গাই নজরুলের গানগুলো। হ্যাঁ, শ্রাবণ রাতে যদি নজরুলের গানগুলো গাই, রবীন্দ্রনাথের গানগুলো গাই, অন্য অন্য কবিদের গানগুলো, তাদের মধ্যে একটা ঝিমিকি ঝিমিকি আনন্দ প্রবাহিত। ওইটাই বাঙালিত্ব। ওই যে যখন সোদা মাটির গন্ধ মধ্যে যখন প্রথম বৃষ্টিটা পড়ে, তখন যখন সোদা মাটির গন্ধ বেরোয়, ওই গন্ধের জন্য মন পাগল হয়। আমাকে সৌদি আরবের থেকে ওই ইন্টারনেটে লেখে, আব্বাস ভাই কতদিন আপনাকে দেখি না, কতদিন আপনার গান শুনি না, কতদিন এই সোদা মাটির গন্ধ শুনি না। যারা মরুভূমিতে থাকে তারা জানে মেঘের মূল্য। এই বর্ষায় মানুষ সুন্দর হয়, মানে আমাদের প্রকৃতিও সুন্দর হয়, কারণ মানুষ তো প্রকৃতিরই অংশ। আমাদের চারপাশের গাছপালা, ফুল সব সুন্দর, পাখি সবাই সুন্দর হয়। তো বর্ষা তো একটা সুন্দর ঋতু, খুবই সুন্দর ঋতু। এবং আমি মনে করি যে ভেজা প্রকৃতি, রাত সারা দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শুনছি, ব্যাঙের শব্দ। আমি জানি না আপনার ব্যাঙের শব্দ সম্বন্ধে কোনো আইডিয়া আছে কিনা, আমি ভীষণ মিস করি। এবং আমি ওই কান্তদেবের মন্দির ছিল একটা দিনাজপুরে, সেখানে ব্যাঙ পড়ে থাকতো, হলুদ ব্যাঙ। আমি আপনার ওই যে নীলফামারীতে শুনে আসলাম ব্যাঙের ডাক। তো ব্যাঙ তো উধাও হয়ে গেছে এখন, এই যে ব্যাঙের গল্প করে ব্যাঙই তো নেই। তা এখন সেরকম আমি বলি না যে ব্যাঙকে নিয়ে এখানে ছেড়ে দিন, তা বলছি না, কিন্তু মনের মধ্যে যদি বাঙালিত্ব না থাকে, আমরা যে বাঙালি, কিসে বাঙালি?
শ্রেষ্ঠত্বে বাঙালি কিসে? রবীন্দ্রনাথ আমাদের সম্পদ, নজরুল আমাদের সমস্ত হৃদয় আচ্ছন্ন করে আছে, আমাদের সমস্ত অস্তিত্বে আছে আমাদের বাঙালি কবিরা। 100 জন কবি, তাদের আমার ছেলে মেয়েরা ওদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে না। 100টা ইনস্ট্রুমেন্ট, এই দোতারা থেকে শুরু করে খঞ্জনি, বাঁশি সবই আছে, কিন্তু আমরা শুধুমাত্র পরিচয় করে দিচ্ছি কতগুলো বাজারে কিনতে পাওয়া যায় ভারী ভারী যন্ত্র, সেগুলো পরিচয় করে, সেটা খারাপ না, করুন। তো এটি আমার শেষ কথা, যে যতদিন আমরা বাঙালিরা এই পৃথিবীতে আছি ততদিন যেন আমাদের সংস্কৃতিকে আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি, এবং সেটা হবে প্রকৃতি থেকে। মেঘে মেঘে যে বীণা বাজে, সেই বীণার বাণী সেটা কি, সেটা আমরা অনেক সময় যারা বলি যে বিগলিত করুণা, মেঘের বৃষ্টির যে শরৎ। হ্যাঁ, এটা বলছি। আমি আবার একটু অন্যদিকে যাচ্ছি, মোল্লা মানুষ। বিগলিত করুণা জাহ্নবী জনুমা, ওই যে করুণা ধারায় আসছে কিন্তু গঙ্গা নদী, সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, এবং সেরকম আমি বলে থাকি বিগলিত করুণা রহমান রহিমা। যিনি রহমান তিনি রহিম, তিনি কিন্তু এগুলো পাঠাচ্ছেন। আমরা ওয়েস্ট বেঙ্গলে আকাশের দিকে তাই, আকাশে কে আছে আমি জানি না, আপনি জানি না কে আছে, নিশ্চয়ই একজন আছে, তার নাম রহমান ও রহিমা। বিগলিত করুণা রহমান রহিমা, কেমন লাগছে? বিগলিত করুণা জাহ্নবী যমুনা, বিগলিত করুণা রহমান রহিমা। আমাদের আজকে শেষ করতে হবে অনুষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনার বর্ষ সুন্দর কাটুক। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনায়, আপনারা বর্ষ উপভোগ করুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি সময় সংলাপ। দেখা হবে আগামী দিন।